কারণ ওর একটাই ভুল ছিল, ও আমার পেটের সন্তান না। আর তার উপর শিকদার বাড়ির প্রায় 2/3 সম্পত্তি ওর নামে। 20 বছর হলেই সব পেয়ে যাবে। তাই তো আমি ওকে বাড়ি ছাড়া করলাম। ও যেন প্রতিবাদ করতে পারে না। ছোট থেকে ভয়ের মধ্যে রেখেছি, ধীরে ধীরে সবাইকে ওর কাছ থেকে দূরে সরালাম। এমনকি তোকে ওর বিরুদ্ধে দাঁড় করে দিলাম। কথাগুলো বলে ঘর কাঁপে হাসতে লাগলো আশা শিকদার। ফারিয়ার শরীরে পশম দাঁড়িয়ে গেল সে হাসি দেখে। আজ যেন নতুন রূপ দেখছে নিজের মায়ের। তার কেন যেন এই মুহূর্তে খুব ভয় করছে। ভয়ে তার মুখ চুপসে আছে। দরজার বাইরে দাঁড়ানো আনোয়ার শিকদার থমকে গেলেন। আজ তিনি এ কোন সত্যের সম্মুখীন হলেন যা তার ভিত নাড়িয়ে দিল। রাগে তার হাত মুষ্টিবদ্ধ হয়ে আসলো। তার এই মুহূর্তে ঠিক কী করা উচিত সেটা পর্যন্ত ভাবতে পারছে না। যেন তার সমস্ত বুদ্ধি আজ লোপ পেয়েছে। ওখানে দাঁড়িয়ে থাকা তার জন্য দায় হয়ে দাঁড়িয়েছেন। আশা শিকদার আবার বলতে শুরু করলেন, এই সম্পত্তির জন্য মানুষ কী না করে বল। যেমন আমি অবিবাহিত হওয়া সত্ত্বেও এক বাচ্চার বাপকে বিয়ে করেছিলাম, কিন্তু কয়েক বছর পর জানতে পারলাম সম্পত্তি আরশির নামে। তারপর থেকে কত কিছুই না করলাম অবশ্য। এই তিয়াশা আর লতিফ ওরা আমার সঙ্গে ছিল। এমনি এমনি নাকি সবই সম্পত্তির লোভ। এই সম্পত্তির জন্য মানুষ ভাইকে মারে, বাবাকে মারে। সেখানে আমার সতীনের মেয়েকে সরিয়ে দেওয়া এত বড় ব্যাপার না। কিন্তু তুই যদি আমার কথা না শুনিস ফারিয়া, খুব খারাপ হবে তোর জন্য। এতদিন নিজের পেটের মেয়ে বলে ছাড় পেয়েছিস, কিন্তু আর না। আমার এই আরামায়েশ তোর জন্য নষ্ট করব না। এই অবৈধ বাচ্চা আমি তোকে কিছুতেই রাখতে দেব না। ফারিয়া ঘৃণা ভরা ভাবে তাকিয়ে রইল আশা শিকদারের দিকে। মা খারাপ সে জানতো, কিন্তু এতটা নির্মম তা কখনো ভাবেনি। বুকটা হঠাৎ ভারী হয়ে এলো। মনে হলো আজকের পর সে আয়নায় নিজেকে দেখতে পারবে না। মাথাটা ঘুরছে। একটাই কথা, এ সবই কি তার পাপের ফল? কারণ সেও হিংসার বশে মায়ের সঙ্গ দিয়েছিল, আরশিকে হেনস্থা করতে পিছপা হয়নি। অথচ আরশি তো তাকে নিজের বোনের মতো ভালোবাসতো। ফারিয়ার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আরশির সাথে কাটানো প্রত্যেকটা স্মৃতি তার চোখের সামনে ভাসছে। অনুতাপে সে শেষ হয়ে যাচ্ছে। চারিপাশ থেকে কেউ যেন তাকে ফিসফিস করে বলছে, ফারিয়া তুই স্বার্থপর, লোভী, খারাপ। তোর সাথে আজ যা হয়েছে সব কিছু তোর কর্মের ফল। ফারিয়া আর সহ্য করতে পারছে না, চিৎকার দিয়ে না বলে উঠল। তার চোখ দুটো বন্ধ হয়ে আসছে। ফারিয়া চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। অন্যদিকে আনোয়ার চৌধুরীর বুক কেঁপে উঠল তীব্র যন্ত্রণায়। ছোট মেয়ের এমন অধঃপতন আর পরিণতি তিনি মানতে পারছে না। অন্যদিকে বড় মেয়ের জন্য তার বুকটা হাহাকার করছে। আশির মাকে তিনি খুব ভালোবাসতেন। তার মৃত্যু তিনি মেনে নিতে পারেননি, তাই তো সবসময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতেন। কিন্তু তার জন্য যে তার প্রিয় তোমার স্ত্রী সে চিহ্নটার এমন দুর্দশা হবে তিনি তা বুঝতেই পারেনি। আজ নিজের উপর প্রচণ্ড ঘৃণা হচ্ছে। তার এই খামখেয়ালির জন্য তার মেয়েটা এমন ষড়যন্ত্রের শিকার হলো। শেষ পর্যন্ত তার ছোট ভাই আর তার বউ এসবের সঙ্গ দিল। এর মাঝে ফারিয়ার চিৎকার তার কানে ভেসে এসলো। তার বুকটা মোচড় দিয়ে উঠল। তিনি অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করে দরজা ধাক্কাতে লাগলেন। আশা শিকদার বাহিরে থেকে দরজা ধাক্কানো আওয়াজে ভড়কে গেলেন। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। ফারিয়ার চুলের মুঠি ছেড়ে দিলেন। তখন ফারিয়ার চিৎকার দিয়ে কান্না করতে দেখে তিনি ফারিয়ার চুলের মুঠি ধরে মুখ চেপে ধরছিলেন। কারণ বাড়ি কেউ শুনলে তিনি ফেঁসে যাবেন আর সব সত্য ফাঁস হয়ে যাবে। ফারিয়ার দুর্বল শরীরে ফ্লোরে পড়ে কাতরাচ্ছে যন্ত্রণায়। আশা শিকদার কী করবেন বুঝতে পারছে না। বাইরে থেকে আনোয়ার চৌধুরী চিৎকার দিয়ে দরজা খুলতে বলছেন আর দরজা ধাক্কাচ্ছেন। এতে করে আশা শিকদারের শরীর ঘাম ছুটে গেল। একবার ফারিয়ার দিকে তাকাচ্ছে তো একবার দরজার দিকে। ইতিমধ্যে সেখানে আনোয়ার চৌধুরী চিৎকার শুনে বাড়ির সকলে সেখানে জড়ো হলো। 3 দিন পর, সময় বিকেল 3টা। আহিল রেস্টুরেন্টে গেছে। আসিয়া বেগম আরশির মাথায় বিলি কেটে দিচ্ছেন উঠোনে বসে। আর আখি একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছে। সবাই টুকটাক কথা বলছে আর এটা ওটা নিয়ে হাসছে। আরশির মনটা আজ সকাল থেকে কেমন ভালো না। মনটা কেমন কু ডাকছে। কেন কোনো কাজেই তেমন মন বসছে না। কেমন যেন অস্থিরতা কাজ করছে। মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলছে। আজ একদিন পর তার জন্মদিন। দেখতে দেখতে তার জীবন থেকে
18 বছর কেটে গেল। এর মধ্যে তার জীবনে কত কিছুই না ঘটে গেল। তার জন্মদিন কথা হয়তো কারো স্মরণে নেই। মন খারাপ থাকলেও সে কাউকে তা বুঝতে দেয়নি। সবার সামনে খুশি থাকার চেষ্টা করছে। আহিল তাকে বলেছে তার জন্য নাকি সারপ্রাইজ এসে। সে অবশ্য জিজ্ঞাসা করেছিল, কিন্তু আহিল সে বিষয়ে কিছুই বলেনি। এর মধ্যে সেখানে কিছু অচেনা মানুষের উপস্থিতি হলো। সবাই ভড়কে গেল এবং নিজের ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ল। আখি নিজের মাথায় কাপড়টা ঠিক করে দিল। দেখেই বোঝা যাচ্ছে তারা খুব ভালো ফ্যামিলি। সবার সাজ পোশাকটা স্পষ্ট, কিন্তু ভেবে পেল না এরা কারা। আশির নজর হঠাৎ পড়ল ওদের মধ্যে থাকা একটা ছেলের দিকে, যাকে দেখেই সে চিনে ফেলেছিল। কারণ ছেলেটা 3 দিন আগে সে দেখেছিল রেস্টুরেন্টে। আশি অবাক হয়ে গেল। এবার একটু জোরে বলে ফেলল, আরে আপনি! আপনাকে তো সেদিন রেস্টুরেন্টে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি ছিলেন। সবাই তার কথায় ভড়কে গেল। সবার দৃষ্টি এবার তার দিকে। ছেলেটা এবার মুচকি হাসি দিয়ে মাথা নাড়ালো। আশি এবার নিজের কাছে নিজেই লজ্জা পেল। মানুষগুলো তার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছে। অন্যদিকে আশির কথা শুনে আখি এবার ছেলেটার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। লম্বায় কতটুকু হবে আন্দাজ করতে পারল না, কারণ ছেলেটা অনেক লম্বা, ছিমছাম গড়নে বডি, গায়ের রং শ্যামলা, মুখে হালকা চাপদারি, সব মিলিয়ে সুদর্শনই বলা যায়। ছেলেটা এবার আখের দিকে তাকালো, এতে করে দুজন চোখাচোখি হলো। ছেলেটি আখের দিকে তাকিয়ে মুচকে হাসি দিল। আখি থতমত খেয়ে গেল আর ঘুরে অন্যদিকে তাকালো। এবার ছেলেটির মা বলে উঠলো, আরে আমাদের মেহমান বলে কি পছন্দ হয়নি? এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কেউ তাদের ঘরেও যেতে বলছে না? মস্করা করে। আসিয়া বেগম এবার খুব লজ্জা পেলেন, কারণ তারা যারাই হোক না কেন তাদের দাঁড় করিয়ে রাখা ঠিক হয়নি। তিনি কথার তালে পরে ভুলেই গেছেন। তিনি এবার ব্যতিব্যস্ত হয়ে বলে উঠলেন, আরে আপা, পছন্দ হবে না কেন? চলুন ঘরে চলুন। আপনাদের ঠিক চিনতে পারিনি, তাই ভেবেছি অন্য ঘরে এসেছেন। ছেলেটির নাম হলো আদিব। আদিবের মা এবার তার কথা প্রত্যুত্তর বললেন, আরে আপা, এত উত্তেজিত হওয়ার দরকার নেই। আমি এমনি এমনি মজা করছি। আশি এবার ভাবনায় পড়ে গেল। এরা তাদের বাড়ি কেন এসেছে সেটাই বুঝতে পারল না। ঘটনাটা আহিলকে জানানো উচিত বলে তার মনে হলো। সে ওখানে দাঁড়িয়ে না থেকে দ্রুত চলে গেল আহিলকে ফোন দেওয়ার জন্য। আসিয়া বেগমও ঘরে চলে গেলেন সবাইকে নিয়ে। কিছুক্ষণ পরে সবাইকে যথাযথ আপ্যায়ন করেছে মেহমান হিসেবে, তবে কেউ বুঝতে পারছে না তারা কেন এসেছে। আখি আর সামনে যায়নি, কারণ আদি বারবার তার দিকে তাকাচ্ছিল, যাতে করে তার খুব অস্বস্তি হয়েছিল। আহিল এসেছে এইমাত্র। আহিলকে কলপার থেকে হাত মুখ দিয়ে নিজের পোশাক ঠিক করে তাদের সামনে গিয়ে বসলো এবং সবার সাথে টুকটাক কথা বলল। সবার কথাবার্তা শুনে খারাপ লাগলো না, কিন্তু তাদের বাড়িতে আসার কারণ জানা এখন মেন বিষয়। তারা মোট 5 জন এসেছে, একজন বয়স্ক মহিলা আর একজন অল্প বয়সী মেয়ে। আদিব, আদিবের বাবা আর আদিবের মা। আহিল এবার একটু গলা ঝেড়ে বলল, আসলে কিছু মনে করবে না, একটু খুলে বলবেন আমাদের বাড়িতে আসার কারণ? যদি এভাবে আমার বলাটা ঠিক হয়নি, কিন্তু আমার কাজ আছে, তাই বললে খুশি হতাম। আদিবের বাবা সাফওয়ান মল্লিক তার উত্তরে অন্তত বিনয়ের সাথে বলেন, হ্যাঁ অবশ্যই। আসলে আমরা তোমাদের কাছে খুব দামি কিছু চাইতে এসেছি বলতে পারো। আহিল অবাক হয়ে বলল, মানে আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আদিব গম্ভীর হয়ে বসে আছে। তার মা, বোন এবং দাদি সবাই চুপ করে আছে, কারণ বাড়ির কর্তা যেখানে কথা বলছে সেখানে তাদের কথা বলা উচিত হবে বলে মনে হলো না। সাফওয়ান মল্লিক এবার একটু আমতা আমতা করে বললেন, আসলে হয়েছে কি বাবা, তোমার বোনকে আমার ছেলে খুব পছন্দ করে, তাই আমরা এসেছি আমার ছেলের জন্য তোমার বোনকে চাইতে। তোমার বোনকে অযত্ন কখনো আমাদের দ্বারা হবে না, এতটুকু বিশ্বাস তোমাকে দিতে পারি। আর সাথে এটাও আশা করি তুমি আমাদের খালি হাতে ফিরবে না। আহিল তার কথায় বেশ অবাক হলো। কোনো প্রতিক্রিয়া সে দেখালো না, কারণ তার একটাই বোন, এত কম বয়সে সে কিছুতেই বিয়ে দিবে না। সরাসরি তাদের প্রস্তাব নাকচ করা ঠিক হবে না। আসিয়া বেগম, আরশি আর আখি ঘরের খাটের উপর বসা ছিল। তারা ওখানে সব কথোপকথন শুনেছে, সাথে বেশ অবাক হয়েছে। অন্যদিকে আখির মুখখানা আমাবস্যার মতো কালো হয়ে গেল। তার বুক অদ্ভুতভাবে জ্বালাপোড়া করছে। সে কিছুতেই এখন বিয়ে করবে না। তার মনের ভয়ের উদয় হলো। আর ভাই না আবার হ্যাঁ বলে দেয়, তখন ভাই আর মায়ের মুখের দিকে তাকিয়ে না বলার শক্তি বা সাহস
তার থাকবে না। গলা তার শুকিয়ে এসে জিভ দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে নিল। আচমকা তার চোখ থেকে টপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল, যা আশির নজরে পড়ল। আসিয়া বেগম নিশ্চুপ, কারণ তার মতে মেয়ে বড় হলে সম্বন্ধ আসতে পারে, তাই বলে তো আর বিয়ে হয়ে যায় না। আহিল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর রয়েসে বলল, দেখুন আঙ্কেল, আসলে আখি সবাই ক্লাস 10-এ পড়ে, আর ওর বয়স খুব কম। অত ছোট বয়সে ওকে আমরা বিয়ে দিতে চাই না। ওর শখ অনেক পড়াশোনা করার। এবার আদি মুখ খুলল, একটু কেসে বলল, দেখুন আমিও চাই ও পড়াশোনা করুক, তাতে আমার সমস্যা নেই, এমনকি আমার পরিবারও না। আর এখন বিয়ে দিতে হবে না, আমি দরকার হয় অপেক্ষা করতে রাজি আছি ওর জন্য, তবু প্লিজ বিয়েটা আমি ওকেই করতে চাই। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, তাই আমি চাইবো না আমার বউ কম শিক্ষিত থাকুক। রাত 11টা। আরশি খাটের উপর গাল ফুলিয়ে বসে আছে। তখনই আহিল রুমে আসলো, কিন্তু আরশি তার দিকে একবারও তাকালো না। আহিল বেশ অবাক হলো, তারপর দরজাটা আটকে আরশির পাশে গিয়ে বসলো। আরশি এবার ওখান থেকে চলে যাওয়া ধরল, কিন্তু তার আগে আহিল তাকে দু হাত দিয়ে জড়িয়ে ধরে কোলে বসিয়ে তার ঘাড়ে নাক ডুবিয়ে দিল। আশি কেঁপে উঠল, এবার নিজেকে আহিলের থেকে ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। আহিল তাকে এবার আরও শক্ত করে জড়িয়ে ধরছে। আশি এবার চিৎকার করে বলল, আমাকে ছাড়ুন বলছি, আমি কারো কেউ হই না যে আমাকে এভাবে জড়িয়ে ধরবো। আমি চলে যাব, থাকবো না, আর কেউ নেই আমার। কথাগুলো বলার সময় তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। আহিল ভড়কে গেল। তার বুকের ভিতর হঠাৎ করে অদ্ভুত এক চাপা কষ্ট অনুভব হলো, কারণ আশি এমন বিহেভ করতে কখনোই দেখেনি। ব্যাকুল হয়ে অস্থির হয়ে সে আশিকে ঘুরিয়ে মুখোমুখি পড়ল। দুজনে মুখ খুব কাছাকাছি এসে গেল। আশির চোখে শুধু অশ্রু, কাপা ঠোঁট আর এক ধরনের শূন্যতা। আহিলের হাত দুটো হালকা কাঁপছিল। সে দিশেহারা চোখে আশির দিকে তাকালো, মনে হচ্ছিল যেন তার বুকের ভিতর ঝড় উঠছে। আশি এবার ফুপিয়ে কাঁদতে শুরু করলো। আহিলা নিজেকে সামলাতে পারল না। আশির মুখ নিজের বুকে জড়িয়ে ধরল, আর হাত দুটো শক্ত কিন্তু কাঁপছিল। কণ্ঠস্বর ভারী আর থরথর করে কাঁপছিল। কি হয়েছে পাখি, কান্না করছো কেন? আমাকে বলো প্লিজ, আমি আছি তোমার পাশে, তাও কেঁদো না। আমি সব ঠিক করে দেবো, শোনো প্লিজ। সে আশির চুলে হাত বুলিয়ে দিচ্ছিল, বারবার তার চোখের পানি মুছে দিচ্ছিল। মুখে একটার পর একটা প্রশ্ন করলো, তুমি এমন করে ভেঙে পড়লে কেন? কেউ কিছু বলেছে? আমি কি করব? কেমন করে তোমাকে শান্ত করব? আহিলের চোখে এ সময় জল এসে ভিজে উঠল। তার কণ্ঠে আর দৃঢ়তা নেই, শুধু অসহায় আর চিন্তিত স্বর, যেন সে প্রাণপণে আশির কষ্ট নিজের ভেতরে টেনে নিতে চাইছে। আশি এবার বাচ্চাদের মতো বলে উঠল, আপনি আমাকে ভালোবাসেন না আহিল, আর না আপনি আমাকে বউ হিসেবে মেনে নিতে পেরেছেন। আহিল আশির কথা শুনে হা হয়ে গেল, অতঃপর শান্ত হয়ে বলল, তোমার এমন কেন মনে হলো? আর কে বলছে আমি তোমাকে ভালোবাসি না? আশি এবার মাথা তুলে আহিলের চোখে চোখ রাখলো। দুজনের চোখ দুজনাতে নিবদ্ধ। আশি ভাঙা গলে বলে উঠল, আপনি আমাকে ভালোবাসেন সে কথা তো কখনো বলেননি। আর আমি ছোট নই, সব বুঝি। আপনি সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, আমার দিকে তাকানোরই সময় নেই আপনার কাছে। আমি আপনার কাছে দায়িত্ব ছাড়া কিছুই না। আহিল মনোযোগ দিয়ে শুনল আশি অভিযোগপূর্ণ কথাগুলো। এবার তার সত্যি মনে হলো আশি যা বলছে ভুল কিছু না। তাদের বিয়ে তো মোটামুটি কম সময় হয়নি। অন্যদিকে তারা স্বামী স্ত্রী হয়েও এখনও যেন তাদের মাঝে এক দেওয়াল রয়েছে। ভালোবাসার কমতি না থাকলেও তারা এখনও যোজন যোজন দূরে। তাই আশির এমন মনে হওয়াটাই স্বাভাবিক। তার উপর সে ইদানিং নিজের কাজে নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে পড়ছে। আহিল এবার নিজের দু হাত দিয়ে আশির চোখের পানি মুছে দিল, আর নরম কণ্ঠে বলল, সরি, আর আমি তোমাকে খুব ভালোবাসি। আশি কোনো উত্তর দিল না, মাথা নিচু করে রইল। আহিল এবার আশির কপালে একটা চুমুক হলো, তারপর তাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল, সাথে নিজেও লাইট অফ করে আশির পাশে শুয়ে পড়ল। পরদিন বিকালবেলা, কাল আশির জন্মদিন। আহিল তাই খুব ব্যস্ত সব কিছু ডেকোরেশন করার জন্য। সবাই তা জানলেও আশির তা অজানা। আশি জানে তার জন্মদিনের ব্যাপারে, কেউ জানে না এ ব্যাপারে। আহিল অবশ্য জানতো না, তাকে রিয়া বলেছে কাল রিয়াও আসবে। সব কিছু আপাতত আশির জন্য সারপ্রাইজ হিসেবে রয়েছে। আহির ইচ্ছে কালকে তারা নতুন করে আবার বিয়ে করবে, কারণ তাদের বিয়ে হলো সেটা ছিল এক ভরে জোরপূর্বক।
ধীরে ধীরে দুজন একসাথে থাকতে থাকতে তা পুনরায় রূপ নিয়েছে। আশি বারান্দায় খাটের উপর উদাসীন হয়ে বসে আছে। আজকে তার নিজের পরিবার, তার মায়ের কথা খুব মনে পড়ছে। না চাইতেও পিছনের স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে। চোখ থেকে তার নোনা জল পড়ছে। হঠাৎ তার মনে হলো তার নাম ধরে কেউ ডাকছে। একটু ভালো করে খেয়াল করে দেখলো তার বাবার কণ্ঠ। আশি এবার মনে কৌতূহল জাগলো। তাই সে বসে না থেকে ছুটে সামনে গেল। বাড়িতে শুধু সে একাই আছে। আশি সামনে গিয়ে থমকে দাঁড়ালো। তার ধারণা ঠিক, তার বাবা তাকে ডাকছে। আর তার বাবার সাথে দাদু এসেছে। দুজনের চোখে মুখের অবস্থা থেকে আশির বুকটা ছ্যাদ করে উঠল। আনোয়ার শিকদার এবার করুণ কণ্ঠে বললেন, আশিমা, আমার কেমন আছিস? তার চোখ দুটো ছলছল করছে। আশি বাঘ-হারার মতো তাকিয়ে দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছে। এই মুহূর্তে তার অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু তার গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তার নিজের চোখের পানি টলমল করছে। ইদ্রিস শিকদার নাতনির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছেন। আজকে তার মুখে অর্থ দৌলত নিয়ে অহংকারে বিন্দুমাত্র ছাপ নেই। আছে কেবল নিজের ভুলের জন্য এক দীর্ঘশ্বাস অনুশোচনা। আর সে এক মুহূর্তে ইচ্ছে করছে ছুটে গিয়ে তাদের জড়িয়ে ধরতে, কিন্তু অভিমানের কারণে তা করল না। বুকে চাপা কষ্ট নিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। কিন্তু আনোয়ার চৌধুরী আর দাঁড়াল না, ছুটে গিয়ে আশিকে জড়িয়ে ধরল। আশি থমকে গেল। তার মাথা হ্যাং হয়ে গেছে। শরীরে শক্তি যেন ফুরিয়ে আসছে। জ্ঞানহীন মানুষের মতো নিজের বাবার বুকে পড়ে রইল। আনোয়ার শিকদার হু হু করে কেঁদে উঠল আর বলতে লাগলো, আমাকে তুই ক্ষমা করে দে। তোর ওই বুড়ো বাপটাকে ক্ষমা করে দে। তোর সাথে আমি খুব বড় অন্যায় করছি। আশি কোনো উত্তর দিল না। তার চোখের নীরব অশ্রুতে তার বাবার শার্ট ভিজে যাচ্ছে। কিন্তু সে এটা ভেবে পাচ্ছে না তার বাবা এইসব কথা কেন বলছে। মনে হাজারো প্রশ্ন জাগলো। এখন এর উত্তর তার জানতে ইচ্ছে করছে না। তার বাবা তাকে জড়িয়ে ধরার কারণে তার অদ্ভুত ভালো লাগা কাজ করছে। ইদ্রিস শিকদারও এবার গিয়ে আশির কাঁধে হাত রাখলো। আঁখি আর আশফিয়া এসে দাঁড়ালো। তাদের হাতে অনেকগুলো শপিং ব্যাগ। তারা অবাক নয়নে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আনোয়ার শিকদার আর ইদ্রিস শিকদার বসে আছে। তার সামনে আশি তাদের দিকে তাকিয়েছে। কিছুক্ষণ নীরবতা। আনোয়ার শিকদার এবার আশিকে সব কিছু খুলে বলতে লাগলো। ফ্ল্যাশব্যাক। বাড়ির সকলে সেখানে উপস্থিত। সবার চোখে মুখে তখনই চিন্তার ছাপ। লতিফ শিকদার তখন চিন্তিত হয়ে বললেন, ভাই এমনভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে? আনোয়ার শিকদার কোনো উত্তর না দিয়ে তার দিকে চোখ গরম করে তাকালো, যেন পারলে তাকে এই মুহূর্তে ভস্ম করে দিবে। তা দেখে লতিফ শিকদার ভড়কে গেলেন। বুঝতে পারছে না তার দিকে এমনভাবে তাকাচ্ছে কেন। ইদ্রিস শিকদারও তখনও ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, সে এমন বিহেভ করছে কেন। আনোয়ার শিকদার চোখ বুজে রইল। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। নিজের বাবাকেও কোনো উত্তর দিল না, আবার দরজা ধাক্কাতে শুরু করলো। তার মনে ঝড় বয়ে যাচ্ছে। একে একে সবাই তাকে প্রশ্ন করলো, তার থেকে কোনো উত্তর মিলল না। অন্যদিকে আশা শিকদার রুমের মধ্যে গুটি গুটি হয়ে দাঁড়িয়েছে। ভয়ে দরজা খুলছে না। সে অন্যমনস্ক হয়ে অনেক কিছু ভেবে চলছে। এই সুযোগে ফারিয়া অনেক কষ্টে গিয়ে দরজা খুলে দিল। সবাই আচমকা ভড়কে গেল ফারিয়ার অবস্থা দেখে এবং তানাকে নানা প্রশ্ন করতে লাগলো। কিন্তু ফারিয়া কোনো উত্তর দিচ্ছে না, শুধু চোখ দিয়ে পানি ফেলছে। সবাই তাকে সান্ত্বনা দিচ্ছে আর প্রশ্ন করছে। তখন আনোয়ার শিকদার ফারিয়ার দিকে এক নজর ঘৃণার দৃষ্টিতে তাকালো। তারপর তাকে থেকে ভিডিওতে ঢুকে গেল। আশা শিকদার তাকে দেখে আমতা আমতা করে কিছু বলতে যাবে, কিন্তু তাকে কিছু সুযোগ না দিয়ে সোজা তার গলা টিপে ধরলো আনোয়ার শিকদার। রাগে তার হৃদয় জ্ঞান শূন্য। আশা শিকদার যেন দম বেরিয়ে যাবার উপক্রম। নিজেকে ছাড়ানোর জন্য সে আপ্রাণ চেষ্টা করতে লাগলো। নিঃশ্বাস নিতে পারছে না। আনোয়ার শিকদার নিজের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরছে। তার গলা ছাড়া পাওয়ার সুযোগ নেই। তিনি এবার রাগে কাঁপতে কাঁপতে চিৎকার দিয়ে বলতে লাগলেন, ডাইনি, আজ তোকে আমি মেরেই ফেলবো। তুই আমার ফুলের মতো মেয়েটার গায়ে মিথ্যে কলঙ্ক লাগিয়েছিস। তোর সম্পত্তি চাই, তাই না? আজ তোর সব শখ আমি মিটাবো। তোকে আজ আমি ছাড়বো না। সবাই তার চিৎকার দিয়ে বলা কথাগুলো শুনে ভড়কে গেল। সাথে সবার দৃষ্টি পড়ল তাদের দিকে। ইদ্রিস শিকদার স্তব্ধ হয়ে গেলেন। কি হচ্ছে না হচ্ছে তার মাথায় ঢুকছে না। তিনি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে ছুটে গেলেন আনোয়ার শিকদারকে ছাড়ানোর জন্য। তার পিছে ফারিয়াগুলো। ফারিয়া আবার চিৎকার দিয়ে কান্না করছে।
পুরো রুম হইচই শুরু হয়েছে। শুধু লতিফ শিকদার আর তিয়াশা সামনে এগোলো না। তাদের দুজনের মনে কু ডাকলো, তাদের সত্যিটা এবার সামনে এসে যাবে না তো। দুজনের মুখ চুপসে গেল, একজন আরেকজনের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। অন্যদিকে ফারিয়া আর ইদ্রিস শিকদার আনোয়ার শিকদারকে ছাড়াতে ব্যর্থ। চারজনের মধ্যে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে গেল। টেবিলে রাখা ফুলদানিও ভেঙে পড়ে গেছে। ইদ্রিস শিকদার এবার লতিফ ও তিয়াসার উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, তোরা দাঁড়িয়ে না থেকে ওকে ধর। আশা শিকদার জিহ্বা বেরিয়ে গেছে, অনেক কষ্টে সবাই ছাড়ালো। আশা শিকদার ফ্লোরে পড়ে নিজের গলা ধরে পাগলের মতো করতে লাগলো। সবাই তা দেখে ভয় পেয়ে গেল, কিন্তু আনোয়ার শিকদারের কোনো প্রতিক্রিয়া নেই। ইদ্রিস শিকদার এবার রেগে তার গালে থাপ্পড় লাগিয়ে দিল। পরিবেশ গুমট। বেশ কিছুক্ষণ পর আনোয়ার চৌধুরী সব কিছু খুলে বলল। ইদ্রিস শিকদার তা শুনে যেন পায়ের তলার মাটি সরে গেল। তার বাড়িতে নিজের পরিবারের মানুষরাই পিছনে এত বড় ষড়যন্ত্র করলো, আর তিনি টের পেলেন না। তাও কিনা সম্পত্তির জন্য। তার চোখ ভিজে উঠল। তিনি অদ্ভুত দৃষ্টিতে সবার দিকে ঘুরে তাকাচ্ছেন। সবাই মাথা নিচু করে রাখলো তা দেখে। আনোয়ার শিকদার চোখ দুটো বুঝে হেলান দিয়ে শুয়ে আছে। লতিফ চৌধুরী আর তিয়াশা এবার ছুটে গিয়ে ইদ্রিস শিকদারের পা জড়িয়ে ধরলো আর মাপ চাইতে লাগলো। কিন্তু কিছুতেই তার মন গোলাতে পারল না, কারণ তারা অন্যায় করছে, শাস্তি তাদের প্রাপ্য। আনোয়ার শিকদার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আশা শিকদারকে তিনি তালাক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছেন, আর ফারিয়াকেও সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। লতিফ শিকদার ও তিয়াশারও অবস্থা একই রকম। সবাই একে একে বাড়ি থেকে বের হতে বাধ্য। সবাই হাজার আকুতি মিনতি করেও কিচ্ছু করতে পারল না। শূন্য হাতে তাদের ঘর ছাড়া হতে হলো। অবশ্য লতিফ আর তিয়াশা বের হতে চায়নি, তাদের পুলিশে ভয় দেখিয়ে বের করেছে। শিকদার বাড়ি এখন খালি, ঘর ভর্তি মানুষগুলো আর নেই। তাদের বুক হাহাকার করলো। তারা ক্ষমা করতে পারেনি ওদের বর্তমান ঘটে যাওয়া সব কিছু শুনে আরশি কোনো প্রতিক্রিয়া দেখালো না, কিন্তু মনে মনে সে খুব কষ্ট পাচ্ছে, কারণ মানুষগুলো তারাই আপনজন। তার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। সম্পত্তির জন্য তারা এত কিছু করছে। যদি আগে জানতো তার নামে সম্পত্তি, জানলে সব কিছু তাদেরকে লিখে দিত। যা হয়েছে তা তো তোর তার সাথেই হয়েছে। এখন সে ফিরে পাবে তার সেই সোনালি অতীতগুলো। তখন তাকে কেউ বোঝেনি, পাশে পায়নি কাউকে। তবুও এখন তার কোনো আফসোস নেই। তবে সেসব নিয়ে তার এখন কারো প্রতি কোনো রাগ, কোনো অভিযোগ নেই। আশি এবার নির্লিপ্তভাবে বলে উঠল, বাড়ি থেকে বের করে দেওয়া কি খুব বেশি দরকার ছিল? আর বাবা, আমার সাথে যা হয়েছে তার জন্য আমার বিন্দুমাত্র আফসোস নেই, কারণ এর বিনিময়ে আমি এত ভালো একটা পরিবার পেয়েছি, মা পেয়েছি, বোন পেয়েছি, যা আমি তোমার বিলাসবহুল বাড়িতে পাইনি। আশির কথা শুনে দুজনে মাথা নিচু করে রইল। তাদের কাছে বলার মতো কোনো উত্তর নেই। আশি এবার বলতে লাগলো, বাবা তুমি কাজটা একদম ঠিক করনি। আর মা, মা শব্দটা উচ্চারণ করতে গিয়ে বুকটা কেমন করে উঠলো। কোনো রকমে ঢোক গিলে বলল, ওনাকে তোমার তালাক দেওয়া মোটেও উচিত হয়নি। আর ফারিয়া তো তোমারই মেয়ে, অন্তত পাশে তোমাদের দাঁড়ানো উচিত ছিল। তার কথা শুনে বিস্ময় নিয়ে সবাই তার দিকে তাকালো। ইদ্রিস শিকদার হতবাক হয়ে বলতে লাগলো, তুই এত কিছু হওয়ার পরে এই কথা বলছিস? আশি তা শুনে বলল, হ্যাঁ বলছি, কারণ আমিও মানুষ। আমার মধ্যে সামান্য হলেও মনুষ্যত্ব আছে। মানুষ আমার খারাপ চাইলো, আমার ক্ষতি করলো, আমাকেও কি করতে হবে? তাদের আর আমার মধ্যে পার্থক্য কী থাকলো? কেউ আর কোনো কথা বলল না। রাতে আহিল আসলে দুজনকে দেখে বেশ অবাক। দুজনে অবশ্য নিজের করা ভুলের জন্য ক্ষমা চেয়েছে। আশি তেমন কোনো উত্তর দেয়নি। পরদিন আহিল খুব ভোর ভোর ঘুম থেকে উঠে চলে গেছে। সাথে আনোয়ার শিকদার ও ইদ্রিস শিকদারকেও নিয়ে গেছে। আশি ঘুম থেকে উঠে দেখে তারা বাড়িতে নেই, কোথায় চলে গেছে। সে নিয়ে আশি আহিলের উপর রেগে গাল ফুলিয়ে রেগে আছে। তা দেখে আসিয়া বেগম আর আখি মুচকি মুচকি হাসছে। আর একটা পর্ব আছে, সৎ মেয়েকে ড্রাইভারের সঙ্গে। পুরো গল্প প্লেলিস্টে।